আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি নিয়ে। এর আগে আমি অধ্যায় ৬-এ পরিমাপে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটি ভালোভাবে রপ্ত করার জন্য আগের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করব আগের ক্লাসটি তুমি ভালোভাবে করে নিবে। আজকের ক্লাসে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, চলো সেটা এক নজরে দেখে আসি। প্রথমেই আমরা আলোচনা করব সরলরৈখিক দূরত্ব এবং কৌণিক দূরত্ব নিয়ে। এখানে আমি একটি বিন্দুকে এ এবং অপর একটি বিন্দুকে বি ধরে নেই। বিন্দু এ আর বিন্দু বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে সরলরৈখিক দূরত্ব বলে। এখানে আমরা একটা বিন্দু নেই এ, এখানে আমরা আরেকটা বিন্দু নেই বি। বিন্দু এ আর বিন্দু বি কে যদি আমরা অন্য আরেকটি বিন্দু এম এর সাপেক্ষে চিন্তা করি, অর্থাৎ এম বিন্দুর সাপেক্ষে বিন্দু এ আর বিন্দু বি এর মধ্যবর্তী দূরত্ব হবে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ দুটি বিন্দু বা দুটি বস্তুর মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলা হবে সরলরৈখিক দূরত্ব। আর দুইটা বিন্দু অথবা দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা তৃতীয় কোনো বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, তখন সেটা হবে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। এখানে কৌণিক দূরত্বের একটা উদাহরণ দেওয়া আছে। তো এখানে একজন ব্যাটসম্যান দেওয়া আছে পি, একজন ফিল্ডার এ আর একজন ফিল্ডার বি। ফিল্ডার এ এবং ফিল্ডার বি এর মধ্যবর্তী দূরত্ব ব্যাটসম্যান পি এর সাপেক্ষে একটা কৌণিক দূরত্ব, যেটাকে তারা থিটা দিয়ে প্রকাশ করছে। কিন্তু যদি ব্যাটসম্যানের সাপেক্ষে আমরা চিন্তা না করতাম, শুধু ফিল্ডার এ আর ফিল্ডার বি এর মধ্যবর্তী দূরত্ব চিন্তা করতাম, তখন সেটা কি হতো? সর্বনিম্ন দূরত্ব হতো বা সরলরৈখিক দূরত্ব হতো। এখানে আমাদের আরো তিনটি উদাহরণ দেওয়া আছে, তো আমরা এই উদাহরণগুলো দেখার চেষ্টা করি। এখানে একটা ব্লক দেওয়া আছে আর এখানে আরেকটা ব্লক দেওয়া আছে। এই দুইটা ব্লকের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি কৌণিক দূরত্ব। কারণ কি? সেটাকে হাতের সাপেক্ষে করা হইতাছে, বিবেচনা করা হইতাছে। এইখানে আমাদের ঘড়ির দুইটা কাঁটা দেওয়া আছে, এই দুইটা কাঁটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি কৌণিক দূরত্ব। কারণ সেটা কি আমাদের এই ঘড়ির কেন্দ্রের সাপেক্ষে বিবেচনা করা হচ্ছে। এখানে দুইটা তারা দেওয়া আছে, এই দুইটা তারার মধ্যবর্তী দূরত্ব কি হবে? কৌণিক দূরত্ব হবে। কারণ এই দুইটা তারার মধ্যবর্তী দূরত্ব কি কার সাপেক্ষে? এই ছেলের সাপেক্ষে বিবেচনা করা হচ্ছে। এই জন্য তাদের মধ্যবর্তী দূরত্ব একটা কৌণিক দূরত্ব। যেমন এখানে একটা চাঁদ দেওয়া আছে, চাঁদের কি এই পাশকে আমরা এ ধরে নেই, এই পাশকে আমরা বি ধরে নিই। এই যে চাঁদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি একটা কৌণিক দূরত্ব। কেন? কারণ এই দূরত্বটা বিবেচনা করা হচ্ছে কি এই মহিলার সাপেক্ষে, কারণ এই মহিলাই কি এইখান থেকে চারটা দেখতেছে, এটা হবে কি কৌণিক দূরত্ব। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 158 নম্বর পেজের একটি জোড়ায় কাজ দেওয়া আছে, এটা দেখার চেষ্টা করব। এখানে বলা আছে জোড়ায় চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। তো এখন আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, ওইখানেও কি কৌণিক দূরত্ব ব্যবহৃত হইতেছে। কেন? একটা বৈদ্যুতিক পাখার কি থাকে, তিনটা হাত থাকে, আর এই তিনটা হাত কি করে? ঘুরে। একটা কেন্দ্রকে কেন্দ্র করে তারা ঘুরে। তো আমি যদি এই হাতকে এ, এই হাতকে বি আর এই হাতকে সি ধরি, তাহলে হাত এ আর হাতের বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো কি একটা কৌণিক দূরত্ব। কারণ সে কি কেন্দ্রকে বিবেচনা করে কি তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা বলতেছি বা তারা ঘুরতেছে। এখানে বি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব কেন্দ্রের সাপেক্ষে সেটাও কি একটা কৌণিক দূরত্ব। আবার এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি একটা কৌণিক দূরত্ব। আমরা বৃত্তের কথা বলতে পারি যে একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে, আর বৃত্তের পরিধির উপরে ধরো আমরা বলে নিলাম দুইজন ব্যক্তি আছে, একজন এ আর একজন বি। তো এ ব্যক্তি আর বি ব্যক্তির মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি একটা কৌণিক দূরত্ব কেন্দ্রের সাপেক্ষে।
তো আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, যে এইখানে এই বিন্দুতে আমি নিজে আছি আমি, আর ধরো এইখানে একটা বিন্দু আছে যেখানে আমার ছোট বোন আছে, আর এইখানের একটা বিন্দু আছে যেখানে আমার ছোট ভাই আছে। তো আমার সাপেক্ষে আমার ছোট বোন আর আমার ছোট ভাইয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কি একটা কৌণিক দূরত্ব। তো আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবশেষে আমরা বলতে পারি দুটি বিন্দু বা দুটি বস্তুর মধ্যকার সর্বনিম্ন যে দূরত্ব সেটা হলো সরল রৈখিক দূরত্ব। আর দুটি বিন্দু বা দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা তৃতীয় কোনো বিন্দুর সাপেক্ষে বিবেচনা করি, তখন তাদের মাঝখানে যে দূরত্ব সেটা হবে কৌণিক দূরত্ব। এখন আমরা আরো একটি নতুন বিষয় দেখার চেষ্টা করব, সেটা হলো ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। তো এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য তোমার প্রথমে কিছু বিষয় মুখস্থ করে ফেলতে হবে। সেটা হলো কি, যে ওটা কি, এই ওটা হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর আরেকটা নাম কি, ভার্টেক্স। আর এখানে ওয়ে, এই ওয়েটা কি, ওয়েটা হলো আদিরশ্মি বা প্রারম্ভিক রেখা বা ইনিশিয়াল লাইন। আরেকটা আছে ওপি, ওপিটা কি, ওপিটা হলো প্রান্তিক রশ্মি বা প্রান্তরেখা বা টার্মিনাল লাইন। আরেকটা আছে থিটা, যেটা আমরা আগেই দেখলাম, সেটা হলো আমাদের কি কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স। আর এই যে কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বকে সাধারণত কি ডিগ্রি এককে পরিমাপ করা হয়। কৌণিক দূরত্বের আরো একটা একক আছে যেটা আমরা আমাদের সিলেবাসে দেখবো, সেটা হলো রেডিয়ান একক। তো আমাদের একটু ভালো করে বুঝতে হবে ওটা কি, ওটা হলো আমাদের শীর্ষবিন্দু। আর ওয়েটা কি, ওয়েটা হলো আমাদের আদি রশ্মি। ওই ও শীর্ষবিন্দু, ওয়ে আদি রশ্মি। ওয়ে আদি রশ্মি থেকে আমরা দেখলাম কি একটু উপরে উঠে গেছে। কতটুকু উপরে উঠে গেছে, থিটা কোন পরিমাণ উপরে উঠে গেছে, এই থিটাটাই কি আমাদের কৌণিক দূরত্ব। এই উঠে সেটা কোথায় গেছে, ওপিতে গেছে। আর এই ওপিটাই আমাদের কি, আমাদের ওপিটা হলো প্রান্তিক রশ্মি। আরেকটা জিনিস আমাদের মুখস্থ করে ফেলতে হবে, সেটা হলো কি এক সমকোণ। এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি। একদম সূত্রের মতো, যে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ। আবার আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটা ব্যবহার করব। এই মিনিটের চিহ্নকে এই প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আবার আমরা জানি 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড, 60 সেকেন্ডকে এই দুইটা প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আবার আমরা জানি 60 সেকেন্ড সমান কি 1 মিনিট। কৌণিক দূরত্ব প্রকাশ করার জন্য যে ডিগ্রি এককটা আছে এটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করলে যেটা হবে, ডিগ্রি এককে প্রকাশ করলে কি ওইটাই হবে। অর্থাৎ ষাটমূলক পদ্ধতি আর ডিগ্রি একই বিষয়। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 159 নম্বর পেজের একটা জোড়ায় কাজ দেখব। এখানে বলা আছে কি, যে পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্রে, তো ওই যে পাশে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুটি স্থানের কৌণিক দূরত্ব 15 ডিগ্রি হলে, এই যে একটা হলো এ আর একটা হলো কি বি, এই এ আর বি এর মাঝখানে যেটা সেটা হলো কি 15 ডিগ্রি। এই স্থান দুটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করে, আর নিচের ঘরে কি উত্তর লেখো। অর্থাৎ এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর উপরে দুইটা বিন্দু দেওয়া আছে এ আর একটা বিন্দু দেওয়া আছে বি। এই দুইটা বিন্দু কি করছে, কেন্দ্রে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে এই 15 ডিগ্রিকে সেকেন্ড এককে প্রকাশ করার জন্য। যেমন ছোটবেলা আমাদেরকে বলতো না, যে 1 কিলোমিটার সমান কত মিটার, এরকম আর কি। এখানে 15 ডিগ্রি দেওয়া আছে, বলছে এটারে কি সেকেন্ডে নেওয়ার জন্য। তো আমরা যদি পিছনে একটু আরেকবার দেখি, যে আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল 90 ডিগ্রি এক সমকোণ, আমাদের দেওয়া ছিল 60 মিনিট 1 ডিগ্রি, 60 সেকেন্ড 1 মিনিট। তো এইগুলা ইউজ করে আমরা খুব সহজে এটা বের করতে ফেলতে পারি। তো আমরা কি লিখতে পারি, যে সমাধান আমরা জানি আমরা কি জানি, আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমাদের কত ডিগ্রি দেওয়া আছে, 15 ডিগ্রি। তো 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, 15 ডিগ্রি কি বেশি হবে, তাহলে 15 × 60 মিনিট, তাহলে গুণ করলে কত হবে, 900 মিনিট হবে।
এখন দেখো যদি তারা আমাদের মিনিট এককে প্রকাশ করতে বলতো তাহলে কিন্তু আমাদের উত্তর 900 মিনিট হতো, কিন্তু তারা কিন্তু মিনিট বলে নাই, তারা কি সেকেন্ড বলছে। তাহলে এই মিনিটকে আবার আমাদের কোথায় নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি কি যে 900 মিনিট সমান কত? 60 ইন্টু 900 সেকেন্ড। তো আমরা গুণ করতে পারি 6 9 54, আর 3টা শূন্য আছে, আমরা 3টো শূন্য দিয়ে দিলাম, এত সেকেন্ড। এটাই কি আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো পজিটিভ অ্যাঙ্গেল মানে ধনাত্মক কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল ঋণাত্মক কোণ। মনে রাখবা ধনাত্মক কোণের সাথে যেটা সম্পর্ক সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে পজিটিভ কোণ কি তার বিপরীত দিকে ঘুরবে। নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেলের সাথে কার সম্পর্ক? ক্লকওয়াইজের সম্পর্ক, অর্থাৎ কি ঘড়ি যেদিকে ঘুরে ঋণাত্মক কোণটা কি ওই দিকে ঘুরে হবে। যেমন আমরা এখানে দেখতেছি ও আমাদের শীর্ষবিন্দু, আর ও এটা কি আদি রশ্মি। তো আদি রশ্মি থেকে আমরা দেখলাম এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কতটুকু ঘুরছে? থিটা পরিমাণ ঘুরছে। ঘুরে এসে কোথায় চলে গেল? ওপিতে চলে গেল, প্রান্তিক রশ্মিতে চলে গেল। তাহলে এই কোণটা কি হলো? ধনাত্মক কোণ হলো। যেমন এইখানে ধরো ও হইলো আমাদের শীর্ষবিন্দু, ও হইলো কি আমাদের আদি রশ্মি। এই আদি রশ্মি কি কতটুকু ঘুরে? 360 ডিগ্রি প্লাস থিটা পরিমাণ ঘুরে। এই যে একবার ঘুরে আসছে 360, তারপরে আবার ঘুরে হয়েছে কি থিটা। কোথায় চলে গেল? ওপি, প্রান্তিক রশ্মিতে চলে গেল। এটা হলো আমাদের ধনাত্মক কোণ। তো এখানে আমাদের 3টা উদাহরণ দেওয়া আছে। 30 ডিগ্রি একটা ধনাত্মক কোণ, 380 ডিগ্রি একটা ধনাত্মক কোণ, 1110 ডিগ্রি একটা ধনাত্মক কোণ। তো এই কোণগুলো আমরা একটু এঁকে দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিব। একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিলাম, এটা হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের কত আছে? 30 ডিগ্রি ধনাত্মক কোণ। তো ধনাত্মক কোণ কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা 30 ডিগ্রি পরিমাণ ঘুরায় একটা তীর চিহ্ন দিয়ে দিব, অবশ্যই একটা তীর চিহ্ন দিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল কি আমাদের 30 ডিগ্রি। আর এই যে ও, ওটা হলো কি আমাদের শীর্ষবিন্দু, আর এই যে ও এক্স, এই ও এক্স হলো কি আমাদের আদি রশ্মি। আর এখানে আমাদের এই যে ও, এখানে আমরা একটা নাম দিয়ে দিই পি, এই ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। তো এখানে আমরা 380 ডিগ্রি যদি আঁকি, তো আবার আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিব, এটা হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো 380 ডিগ্রি দেখো এতটুকু হলো 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি 180 ডিগ্রি, এতটুকু 90 ডিগ্রি 270 ডিগ্রি, আবার এতটুকু 90 ডিগ্রি 360 ডিগ্রি। তার মানে যেই জায়গা থেকে আমরা ঘোরা শুরু করছিলাম 360 ডিগ্রি ঘুরে আমরা কি ওইখানেই চলে এসেছি। এই জন্যই বলা হয় যে 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান, না ঘোরার সমান। অর্থাৎ 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান। শুধু 360 ডিগ্রি কিন্তু না, দেখো 360 ডিগ্রি আর 360 ডিগ্রি কত? 720 ডিগ্রি। তাহলে 720 ডিগ্রি ঘোরাও কি হবে? 720 ডিগ্রি ঘোরাও কি হবে? না ঘোরার সমান হবে। আবার দেখো 360 ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি, সেটা কত হবে? 1080 ডিগ্রি। তার মানে 1080 ডিগ্রিও কি ঘোরা না ঘোরার কি হবে? সমান হবে। তাহলে এই কথাটা কি আমরা একবারে বলতে পারি যে 360 ডিগ্রি এবং এর গুণিতক কোণ ঘোরা না ঘোরার সমান। তো আমরা এখানে কি করলাম? 360 ডিগ্রি দিয়ে দিলাম। 360 ডিগ্রি দেওয়ার পরে আমাদের কত আছে? 380 ডিগ্রি আছে, আরো 20 ডিগ্রি দিতে হবে। তাহলে আরো 20 ডিগ্রি আমরা একটু উপরে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম আমরা 20 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 380 ডিগ্রি। তাহলে ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো কি আমাদের আদি রশ্মি, আর এখানে আমরা নাম দিয়ে দিই পি ও পি। ওপি হলো কি আমাদের প্রান্তিক রশ্মি, আর তাদের মাঝখানে যে দূরত্ব সেটা হলো কি আমাদের কৌণিক দূরত্ব। তো এখানে আছে আমাদের 1110 ডিগ্রি। তো 1110 ডিগ্রি আমি কিভাবে আঁকবো? তো আবার আগের মতোই আমরা কি করি, একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। তো এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম।
তাহলে কত 1110 ডিগ্রি। তো 1110 ডিগ্রির মধ্যে প্রথমে আমরা কি 360 ডিগ্রি ঘুরে আগের জায়গায় চলে আসলাম। তাহলে 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান। এখান থেকে আমি আবার ঘুরে কি করলাম 360 ডিগ্রি আসলাম। তাহলে 360 360 720 ডিগ্রি। তো আমি আগের জায়গায় চলে আসলাম। তো এখান থেকে আমি আবার ঘুরে আমি আবার এইখানে আসলাম আরো 360 ডিগ্রি। 360 যোগ 360 যোগ কত 360 কত হবে 1080। তো আমার আছে কত টোটাল 1110 ডিগ্রি। তো আমি নিছি কত 1080 ডিগ্রি। তাহলে এখন আমাদের বাকি আছে কত আরো 30 ডিগ্রি। তুমি যদি বিয়োগ দাও 1110 ডিগ্রি থেকে 1080 ডিগ্রি, তাহলে বিয়োগফল হবে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমার আরো উপরে উঠতে হবে কত 30 ডিগ্রি। তো আমি এখানে 30 ডিগ্রি ধরে নিলাম। তো এটা হলো আমাদের 30 ডিগ্রি। তাহলে ওটা হলো কি আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো কি আমাদের আদি রশ্মি, আর এই ওপি হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। আর এটা কোন দিকে ঘুরছে, এটা কোন দিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। কেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, কারণ 1110 ডিগ্রি কি একটা ধনাত্মক কোণ। আর ধনাত্মক কোণ কি করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এখন যদি আমরা এই পাশে দেখার চেষ্টা করি, এই পাশে আমাদের কি ও হলো আমাদের শীর্ষবিন্দু, আর ওই হলো কি আমাদের আদি রশ্মি, আর ওপি হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। আর তাদের মাঝখানে যে দূরত্ব সেটা হলো কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্বটা নিচের দিকে দেওয়া হয়েছে, কারণ এটা কি ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে সেই দিকেই ঘুরে। যেমন এখানে দেওয়া আছে কত মাইনাসের 360 ডিগ্রি প্লাস কি থিটা। তাইলে এখানে ও কি আমাদের শীর্ষবিন্দু, ও এটা কি আদি রশ্মি, আর ওপিটা কি প্রান্তিক রশ্মি। আর এটা কি একটা ঋণাত্মক কোণ, যে কারণে এটা কিভাবে ঘুরছে, এটা এই যে এইভাবে ঘুরে প্রথম কি মাইনাসের 360 ডিগ্রি হয়েছে, তারপরে কি আবার এই যে মাইনাসের থিটা হয়েছে। এই জন্য এটা কি মাইনাস 360 ডিগ্রি মাইনাসের থিটা, মাইনাস কমন নিয়ে 360 ডিগ্রি প্লাস থিটা হয়েছে। তো এখানে আমাদের তিনটা ঋণাত্মক কোণ দেওয়া আছে, ঋণাত্মক কোণের আগে মাইনাস দিয়া সেটা কি ঋণাত্মক কোণ দিয়ে সেটা প্রকাশ করা হয়। তো এই কোণগুলো একটু একে দেখার চেষ্টা করি আমরা। তো প্রথম আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিব। তো এটা আছে এক্স ও এক্স প্রাইম, এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। তো কত আছে -30 ডিগ্রি। তো মাইনাস কি ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ হলে কোন দিকে ঘুরবে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে ঘুরবে। তো এইখান থেকে এইখানে আমরা কি দিয়ে দিলাম, অবশ্যই তীর দিতে হবে, -30 ডিগ্রি দিয়ে দিলাম। ওটা হলো কি আমাদের শীর্ষবিন্দু, আর ওই হলো কি আমাদের আদি রশ্মি, আর এই যে ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। আর এটা ঋণাত্মক কোণ, এই জন্য ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে ঘুরছে। তো এখানে আমাদের আরেকটা দেওয়া আছে কত -380 ডিগ্রি। তো এটার জন্য আমরা কি করি, আবার একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নেই। তো এটা আছে এক্স ও এক্স প্রাইম, এটা আছে কি ওয়াই ও ওয়াই প্রাইম। তো কত আছে -380 ডিগ্রি। তো আমরা এইখান থেকে ঘোরা শুরু করি। এই যে আমাদের 360 ডিগ্রি একবার ঘুরে আসলে 360 ডিগ্রি ঘোরার পর আমাদের কত আছে 20 ডিগ্রি আছে। তো আমরা একটু নিচে দিয়ে দিই, এইখানে আমাদের 20 ডিগ্রি। এটা হয়ে গেল কি আমাদের 380 ডিগ্রি। তো ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো কি আদি রশ্মি, আর এই ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি, আর এটা হলো কি তাদের মধ্যবর্তী কোণ। তো আর এটা আমরা আগেই জানি যে 360 ডিগ্রি এবং এর গুণিতক কোণ ঘোরা না ঘোরার সমান। তো এখানে আমাদের দেওয়া আছে 1110 ডিগ্রি। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি, এই জন্য আমরা প্রথমে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নেই। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের আছে কত 1110 ডিগ্রি ঋণাত্মক কোণ, এই জন্য ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তো একবার আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম 360 ডিগ্রি, আবার আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম 360 ডিগ্রি, 360 360 720 ডিগ্রি। আবার আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম 360 ডিগ্রি। তিনটা 360 ডিগ্রি যোগ করলে আমাদের হবে কত 1080 ডিগ্রি। তো 1080 ডিগ্রি আমার দরকার কত 1110 ডিগ্রি, আমার বাকি আছে কত 30 ডিগ্রি। আমি আরো দিয়ে দিলাম কত 30 ডিগ্রি, আমি যোগ করে দিলাম। তাহলে এটা হবে আমাদের কত, এই যে কোণটা ঘুরে আসছে সেটা হবে আমাদের কত -1180 ডিগ্রি। তাহলে ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো আদি রশ্মি, আর ওপিটা হলো কি প্রান্তিক রশ্মি। তো আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, যেটা হলো আমাদের পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ কি
ধনাত্মক কোণ কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। আর আছে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি? যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এখানে বলা আছে প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে 360 ডিগ্রি এর বেশি কোণ দেখা যায়, যেমন স্পাইরাল গ্যালাক্সি, এক ধরনের গ্যালাক্সি, লতা জাতীয় গাছের হাত ইত্যাদি। এখানে কি 360 ডিগ্রি এর বেশি পরিমাণ কোণ কি দেখা যায়? তোমরা গ্রামাঞ্চলে দেখবা বিভিন্ন লতা আছে যেগুলো কি অনেক পেঁচানো থাকে, অর্থাৎ বারবার কি ঘুরে, 360 ডিগ্রি ঘুরে আসে, বারবার ঘুরে আসে। এই জন্যই বলা আছে যে প্রকৃতিতেও বিভিন্ন বস্তুতে কি 360 ডিগ্রি এর বেশি কোণ কি দেখা যায়, যেমন স্পাইরাল গ্যালাক্সি আছে, লতা জাতীয় গাছ আছে। এই যে এটা হলো আমাদের স্পাইরাল গ্যালাক্সি, আর এগুলো হলো কি আমাদের লতা জাতীয় গাছের হাত। তোমরা কিন্তু গ্রামাঞ্চলে অনেক লতা জাতীয় গাছ কি দেখে থাকো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজের জোড়াই কাজটি দেখার চেষ্টা করব। এখানে বলা আছে জ্যামিতিক রুলার অর্থাৎ স্কেল এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং মাইনাসের 230 ডিগ্রি কোণ আঁকো। অর্থাৎ স্কেল এবং চাঁদা ব্যবহার করে কি 200 ডিগ্রি এবং মাইনাসের 230 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো ছোটবেলা কিন্তু আমরা চাঁদা দিয়ে কোণ আঁকতাম, কারণ চাঁদা দিয়ে কোণ আঁকা কি সহজ। এখন তোমরা একটা কথা বলতে পারো যে স্যার এখানে তো আছে 200 ডিগ্রি, তো আমি চাঁদা দিয়ে কিভাবে 200 ডিগ্রি কোণ আঁকবো? কারণ আমার চাঁদা তো একটা অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্ত চাঁদায় তো আমার আছে কত 180 ডিগ্রি। তো যেই চাঁদা, ওই চাঁদা হলো আমার অর্ধবৃত্ত, অর্থাৎ ওইখানে আছে আমার কত 180 ডিগ্রি পরিমাণ। তো ওইটা দিয়ে আমি কিভাবে 200 ডিগ্রি আঁকবো? এটা খুবই সহজ, যেহেতু তোমার 200 ডিগ্রি আঁকতে বলছে, এজন্য তুমি প্রথমে কি 180 ডিগ্রি এঁকে নিবা, তারপরে ওইটা উঠায়া দ্বিতীয় ধাপে আবার কি করবা, যেহেতু 200 ডিগ্রি আঁকতে বলছে এই জন্য প্রথমে তুমি কি 180 ডিগ্রি এঁকে নিবা, তারপরে কি দ্বিতীয় ধাপে আবার 20 ডিগ্রি আঁকবা, তাহলে কিন্তু তোমার 200 ডিগ্রি হয়ে যাবে। আবার মাইনাসের 230 ডিগ্রি আঁকতে বলছে, এটা তুমি কিভাবে আঁকবা? সেম প্রথম কি মাইনাসের 180 ডিগ্রি আঁকবা, তারপরে কি 230 হওয়ার জন্য আর তোমার কত বাকি থাকে? 50 বাকি থাকে, তারপরে দ্বিতীয় ধাপে আবার কি আঁকবা? 50 ডিগ্রি আঁকবা, তাহলে কিন্তু কি হয়ে যাবে? মাইনাসের 230 ডিগ্রি হয়ে যাবে। এখন জ্যামিতিক রুলার বা চাঁদার সাহায্যে এই অঙ্কগুলো আমার পক্ষে দেখানো সম্ভব নয়, তো হয়তো আমি পরবর্তীতে তোমাদের এগুলো দেখাই দিব। এখন আমি হাতে এটা দেখানোর চেষ্টা করি তোমাকে। তো প্রথমে আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিই। ধরো যেটা তুমি স্কেল দিয়ে নিতে পারো, আমি হাতে নিয়ে নিলাম। এটার নাম দিই আমরা এক্স ও এক্স প্রাইম, এটার নাম দিই আমরা ওয়াই ও ওয়াই প্রাইম। এখন দেখো কত 200 ডিগ্রি, তো 200 ডিগ্রি কি একটা ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো তুমি কি এখন চাঁদা উপরে বসাইবো, উপরে বসায় কি এই যে এইখান থেকে এই যে চাঁদা দিয়ে 90 ডিগ্রি দিবা, চাঁদা দিয়ে কি এই যে 180 ডিগ্রি দিবা, 90 90 180 ডিগ্রি। দেখো উপরে তুমি চাঁদা বসায় কিন্তু 180 ডিগ্রি কি করতে পারলা, দিতে পারলা। এখন তুমি পরে আবার কি চাঁদা কি নিচে বসায় পরে আবার কি করে তুমি 20 ডিগ্রি দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তাহলে এই যে হয়ে গেল আমাদের কত 200 ডিগ্রি, এটাই হলো আমাদের কি 200 ডিগ্রি। এখন মাইনাস 230 ডিগ্রি কোনটা আমরা একে দেখাই, সেম তুমি আগের মতো কি করবা, স্কেল দিয়ে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিবা, যেটা হলো কি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন দেখো আমার কি মাইনাসের 230 ডিগ্রি, মাইনাসের 230 ডিগ্রি কি কোণ? ঋণাত্মক কোণ। তো ঋণাত্মক কোণ কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তাহলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা? এখানে। তাহলে তুমি চাঁদা নিচে বসাইবা, নিচে বসাই প্রথমে কি এই বরাবর তুমি 180 ডিগ্রি দিয়ে দিবা। তো 180 ডিগ্রি দিছো, এখন তোমার বাকি আছে কত? আরো 50 ডিগ্রি। এখন চাঁদা আবার উপরে বসাই কি করবা, এইখানে আবার 50 ডিগ্রি দিয়ে দিবা, তাহলে কি হয়ে যাবে তোমার মাইনাসে 230 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা ঋণাত্মক কোণ, এই জন্য আমরা কি করলাম, ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে ওই দিকে ঘুরালাম। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো, স্কেল এবং চাঁদার সাহায্যে খুব সুন্দরভাবে এটা আঁকতে পারবা। তো এখানে ও কি, ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্সটা হলো কি আমাদের আদি রশ্মি, আর এই যে এই ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি, আর এই 200 ডিগ্রিটা হলো কি আমাদের কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এখানেও কি ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো কি আমাদের আদি রশ্মি, আর এই যে ওপি, এই ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি, আর এই যে মাইনাসের 230 ডিগ্রি কোণ, সেটা হলো কি আমাদের তাদের যে কৌণিক দূরত্ব অথবা কি অ্যাঙ্গুলার ডিস্টেন্স। 200 ডিগ্রি আমরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঁকছি,
তীর চিহ্ন দিচ্ছি, কারণ এটা কি ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঁকা হয়। আর এখানে মাইনাসের 230 ডিগ্রি, ঘড়ি যেই দিকে ঘুরে ওই দিকে ঘুরে কি আমরা 230 ডিগ্রি আঁকছি, তীর চিহ্ন দিচ্ছি, কারণ ঋণাত্মক কোণ কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে উৎপন্ন হয়। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ আসলে কি? জ্যামিতিক কোণ হলো যে একটা বিন্দু আছে, একটা বিন্দু থেকে দুইটি রশ্মি বের হয়ে গেল। একটা বিন্দু থেকে যদি দুইটি রশ্মি বের হয়ে যায়, তখন সেইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি একটা জ্যামিতিক কোণ। অথবা ধরো একটা বিন্দু আছে, একটা বিন্দুতে কি দুইটা রশ্মি এসে মিলিত হয়েছে, একটা বিন্দুতে দুইটা রশ্মি এসে কি মিলিত হয়েছে, তাহলে তাদের মধ্যকার যে কোণটা উৎপন্ন হয় সেটাও কি একটা জ্যামিতিক কোণ। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, জ্যামিতিক কোণের যে দূরত্ব অর্থাৎ কৌণিক দূরত্ব, ওইখানে কিন্তু আমরা কোনো তীর চিহ্ন ব্যবহার করিনি, অর্থাৎ জ্যামিতিক কোণে কিন্তু কোনো তীর চিহ্ন ব্যবহার করা হয় না। এখন আমরা দেখি ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা কি? ত্রিকোণমিতিক কোণটা হলো একটা শীর্ষবিন্দু থাকবে ও তারপরে ওইখান থেকে কি একটা আদি রশ্মি থাকবে। ধরো আমরা ধরে নিলাম ওয়ে, এই ওয়ে আদি রশ্মিটাকে আমরা কি উপরের দিকে অথবা নিচের দিকে, তো আমি প্রথম যদি উপরের দিকে নিয়ে যাই একটু, ধরো এই যে এটাকে আমি একটু ঘুরে উপরের দিকে নিয়ে গেলাম, এই ধরো আমি এইখানে নিয়ে গেলাম, এইখানে নিয়ে উপরের দিকে, তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন হবে সেটা কি একটা ত্রিকোণমিতিক কোণ। এখন এটা আমি কি উপরের দিকে নিয়ে গেছি, উপরের দিকে নিয়ে গেছি মানে কি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায় নিয়ে গেছি, এই জন্য এটা কি, এটা হলো ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। এটা কি কোণ? ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। এখানে ওটা হলো শীর্ষবিন্দু, ও এটা হলো কি আদি রশ্মি, আর এই যে ওপি, এই ওপিটা হলো কি প্রান্তিক রশ্মি। তা আমি যতটুকু ঘুরায় নিয়ে গেছি ওইটা হলো কি তাদের কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স। আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায় নিয়ে গেছি, এই জন্য এটা কি ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। ওই একটা কি আদি রশ্মি নেই, তো এই ওই আদি রশ্মিকে এবার আমরা কি করব, এবার আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, অর্থাৎ নিচের দিকে ঘুরাবো। তো নিচের দিকে ধরো আমি এই থিটা পরিমাণ ঘুরালাম, ঘুরে আমি ওয়ে কে কোথায় নিয়ে গেলাম, ওপিতে নিয়ে গেলাম, তাহলে তার মাঝখানে যে কোণটা উৎপন্ন হলো সেটাও কি একটা ত্রিকোণমিতিক কোণ। কিন্তু এই ত্রিকোণমিতিক কোণটা কিভাবে উৎপন্ন হলো? ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই জন্য এই কোণটা কি একটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু কোনো কি নাই, ঋণাত্মক কোণ নাই। তো নিচে আমাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে আমাদের জ্যামিতিক কোণ আমাদের কি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, আবার 360 ডিগ্রি হইতে পারে। মানে কি তার মাঝখানে হইতে পারে, অর্থাৎ 0 ডিগ্রির সমান, 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রির সমান, 360 ডিগ্রির থেকে ছোট। অর্থাৎ জ্যামিতিক কোণের যে রেঞ্জ, ওই রেঞ্জটা কত? 0 ডিগ্রির সমান, 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রির সমান, 360 ডিগ্রি থেকে ছোট। আর জ্যামিতিক কোণ অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। জ্যামিতিক কোণ অলওয়েজ পজিটিভ হবে। আর এখানে দেওয়া আছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের কি নাই, কোনো লিমিট নাই। লিমিট নাই মানে কি, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে মানে কি, এটা তোমার মাইনাস ইনফিনিটি থেকে শুরু কইরা 0 হইতে পারে, আবার কি হইতে পারে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ 0 হইতে পারে, প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত কি হইতে পারে, অর্থাৎ যে কোনো মান সে ধারণ করতে পারে। এখানে বলা আছে যে ত্রিকোণমিতিক কোণ 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ যে কোনো মান কি করতে পারে, ধারণ করতে পারে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 161 নাম্বার পেজের একটা একক কাজ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে নিচের খালি জায়গায় 120 ডিগ্রি এর একটি জ্যামিতিক কোণ আঁকো, একই পরিমাপের একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকো। অর্থাৎ আমাদের 120 ডিগ্রি দেওয়া আছে, এই 120 ডিগ্রির আমাদের কি বলছে, আমাদের বলছে জ্যামিতিক কোণ আঁকার জন্য, জ্যামিতিক কোণ আঁকার জন্য, আবার আমাদের বলছে কি এটার ত্রিকোণমিতিক আঁকার জন্য। ত্রিকোণমিতিক কোণের মধ্যে আবার কি ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকতে বলছে, আবার ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকতে বলছে। তো প্রথমে আমরা 120 ডিগ্রির জ্যামিতিক কোণটা আঁকার চেষ্টা করি। তো প্রথমে আমি কি করব, একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নেব। তো এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো কত ডিগ্রি দেওয়া আছে? 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি যদি দেওয়া থাকে জ্যামিতিক কোণ, একটু লক্ষ্য করে দেখো, জ্যামিতিতে আমরা জানি কত, এতটুকু হলো আমাদের এক সমকোণ, মানে কি 90 ডিগ্রি। এখন আমার আছে কত? 120 ডিগ্রি।
তাহলে আমি যদি এতটুকু নেই তাহলে আমার হবে 90 ডিগ্রি, তাহলে আমার নিতে হবে কত, আরো 30 ডিগ্রি। তাহলে আমি 30 ডিগ্রি আর এই জায়গায় নিয়ে যাই, তারপরে আমি এটাকে যোগ করে দেই। অর্থাৎ এই যে কোণ, এটা হলো কি আমাদের একটা জ্যামিতিক কোণ, এটা হলো আমাদের একটা জ্যামিতিক কোণ, যেটা হলো কি 120 ডিগ্রি। মনে রাখতে হবে জ্যামিতিক কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা কোনো তীর চিহ্ন ব্যবহার করব না। এখন আমি 120 ডিগ্রি এর একটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকার চেষ্টা করি। তো সেম আগের মতো আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। তো এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমি 120 ডিগ্রি আসবো ধনাত্মক। তো ধনাত্মক যদি 120 ডিগ্রি আঁকি আমি, তাহলে আমাদের এই যে 90 ডিগ্রি আর হইলো যে আমাদের 30 ডিগ্রি। ধনাত্মক কোণ আঁকা লাগে কিভাবে, যেই দিকে ঘড়ি ঘুরে তার বিপরীত দিকে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ। এই জন্য আমরা কি এই যে এই দিকে ঘুরে 120 ডিগ্রি আঁকছি। যেহেতু ত্রিকোণমিতিক কোণ, আমাদের তীর চিহ্ন দিতে হবে যে কোন দিকে ঘুরতেছে। তো আমাদের এই যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, এই জন্য আমরা কি তীর চিহ্ন দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের কি প্লাস 120 ডিগ্রি, প্লাস না দিলেও হবে, এটা হলো আমাদের 120 ডিগ্রি। তো ও হলো আমাদের শীর্ষবিন্দু, ও এক্স হলো আমাদের কি আদি রশ্মি, আর এই যে ওপি, এই ওপি হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। তো এখন আমরা -120 ডিগ্রি জন্য ত্রিকোণমিতিক কোণ আঁকার চেষ্টা করি। তো আমরা সেম আগের মতো করে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিব। তো এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, আর এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো -120 ডিগ্রি, -120 ডিগ্রি একটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। তো ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ কিভাবে আঁকা লাগে, যেদিকে ঘড়ি ঘুরে ওই দিকে ঘুরে আঁকা লাগে। তো এখান থেকে আমরা শুরু করি। তো এখানে আমাদের আসলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমাদের আরো আসবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এখানে আমরা 30 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি আমাদের -120 ডিগ্রি। ঠিক আছে। আর এটা অবশ্যই ত্রিকোণমিতিক কোণ, এই জন্য আমাদের তীর চিহ্ন দিতে হবে। আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে হয়েছে, এই জন্য আমরা ঘড়ির কাঁটার দিকে দিয়ে দিলাম। তো এখানে ও কি আমাদের শীর্ষবিন্দু, আর এই ও এক্স হলো কি আমাদের আদি রশ্মি, আর এখানে এই যে ওপি, এই ওপিটা হলো কি আমাদের প্রান্তিক রশ্মি। আর তাদের মাঝখানে যে কৌণিক দূরত্ব 120 ডিগ্রি, সেটাকে বলা হয় কি কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ত্রিকোণমিতির আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান। অর্থাৎ একটা ত্রিকোণমিতিক কোণকে তুমি কখন বলতে পারবা যে সেটা আদর্শ অবস্থানে আছে। এখানে বলা আছে যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা XY সমতলে উপস্থাপন করতে পারি যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে XY সমতলে এমন ভাবে স্থাপন করা হয় যে। আচ্ছা, এতক্ষণ আমরা যে উদাহরণগুলো বা এক্সাম্পল গুলা দেখলাম, অর্থাৎ ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, এগুলো দেখলাম, এগুলো আমরা কোথায় উপস্থাপন করেছি? আমরা কিন্তু XY সমতলে উপস্থাপন করেছি, অর্থাৎ দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করেছি, উপস্থাপন করেছি। তো একটা ত্রিকোণমিতিক কোণকে তুমি কখন বলতে পারবা যে সে আদর্শ অবস্থানে আছে? তুমি তখনই বলতে পারবা যদি সে দুইটা বৈশিষ্ট্য বহন করে। কি কি বৈশিষ্ট্য বহন করে? 1 নম্বর বৈশিষ্ট্য হবে এই যে কোণটা থাকবে, ওই কোণটার শীর্ষবিন্দু ওতে থাকবে। যেমন আমাদের এই যে ও হইলো শীর্ষবিন্দু, আর আমাদের এই যে ওয়ে, ওয়ে হইলো কি আদি রশ্মি, আর ওপিটা হইলো কি প্রান্তিক রশ্মি। আর ওয়ে আদি রশ্মি থেকে কি এই থিটা কৌণিক দূরত্ব অতিক্রম করেই কিন্তু সে ওপি প্রান্তিক রশ্মিতে কি গেছে। তাহলে কোণের আদর্শ অবস্থান তুমি কখন বলতে পারবা? জাস্ট দুইটা বৈশিষ্ট্য দেখবা আছে কিনা। 1 নম্বর বৈশিষ্ট্য, কোণটির শীর্ষবিন্দু ওতে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, তার যে প্রারম্ভিক রশ্মি সেটা কি এক অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করবে। তো এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেটা আমাদের পাঠ্যবইয়ের 162 নম্বর পেজে দেওয়া আছে জোড়াই কাজ নামে। এখানে কি বলা আছে, নিচের কোন কোনগুলো আদর্শ অবস্থানে আছে, যেগুলো আদর্শ অবস্থানে নাই সেগুলোর কারণ কি করো ব্যাখ্যা করো এবং নিচের খালি করে লেখো। তো এখানে আমাদের 5টা চিত্র দেওয়া আছে। তো এই 5টা চিত্রের ক্ষেত্রেই দেখো সবার শীর্ষবিন্দু কোথায় আছে? ওতেই আছে। সবার শীর্ষবিন্দু ওতেই আছে। তার মানে এই 5 চিত্রের ক্ষেত্রে কি আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি মানছে? আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল? প্রথম বৈশিষ্ট্যটা ছিল তার শীর্ষবিন্দু কোথায় থাকতে হবে? ওতে থাকতে হবে। তো এখানে যে 5টা চিত্র আছে, এই 5টা চিত্রের শীর্ষবিন্দু কোথায় আছে? ওতে আছে। এখন আমাদের দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য ছিল। দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য কি ছিল? তার যে প্রারম্ভিক রশ্মি, অর্থাৎ তার যে প্রারম্ভিক রেখা, সেটা কি থাকবে? এক অক্ষের ধনাত্মক দিকের উপরে থাকবে। এক অক্ষের ধনাত্মক দিকের উপরে থাকবে। এইখানে যদি আমরা থিটা কোণটা দেখি, আমরা দেখতেছি এই থিটা কোণটা কোথায় আছে? দেখো
এই ওটা হলো শীর্ষবিন্দু, থিটা কোণটা আছে, এই থিটা কোণটা কি, এই যে ও এক্স আমাদের যে প্রারম্ভিক রেখা অর্থাৎ আদি রশ্মি তার কি ধনাত্মক দিকের উপরে আছে, এই জন্য এটা কোথায় আছে, আদর্শ অবস্থানে আছে। আবার দেখো আমরা যদি আলফা দেখি, এখানে ও আমাদের শীর্ষবিন্দু, এই বৈশিষ্ট্য মানছে। আবার এই যে আমাদের ও এক্স, এই ও এক্সটা কি, এই ও এক্সটা হলো আমাদের প্রারম্ভিক রেখা বা আদি রশ্মি। তো আমাদের এই যে আলফা কোণ, এই আলফা কোণ কোথায় আছে, আমাদের এই প্রারম্ভিক রেখার ধনাত্মক দিকের উপরে আছে, এই জন্য আলফা কোণটাও আমাদের কি আছে, আদর্শ অবস্থানে আছে। তো এখানে আমাদের থিটা আর আলফা কোণ কি আছে, আদর্শ অবস্থানে আছে। এখন আমরা তৃতীয় চিত্র অর্থাৎ বিটার ক্ষেত্রে দেখার চেষ্টা করি। বিটারও কি আছে, শীর্ষবিন্দু কিন্তু ওতেই আছে, কিন্তু তার যেই প্রারম্ভিক রেখা, এই প্রারম্ভিক রেখার ধনাত্মক দিকে কিন্তু বিটা নাই। প্রারম্ভিক রেখার ধনাত্মক দিকে কি নাই, বিটা নাই। বিটা আছে কোন দিকে, ঋণাত্মক দিকে। এই জন্য এই বিটা কোণ কি নাই, আদর্শ অবস্থানে নেই। তারপরে আমরা যদি গামার ক্ষেত্রে দেখি, গামা, এই গামা আমাদের দেখো কি আছে, আসলে গামার ক্ষেত্রে আমাদের কি দিক ওই নির্দেশিত নাই, অর্থাৎ এখানে দিকও দেওয়া নাই। তো যেহেতু নিচের দিকে আছে, তো ওই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কি, এটাও আদর্শ অবস্থানে নেই। দেখো তার 1 নম্বর বৈশিষ্ট্য কিন্তু মানছে, তার শীর্ষবিন্দু কোথায় আছে, ওতে আছে, কিন্তু তার যে প্রারম্ভিক রেখা, তার প্রারম্ভিক রেখা কোথায় নাই, তার প্রারম্ভিক রেখা কিন্তু এক অক্ষের ধনাত্মক দিকের উপরে নাই। গামার ক্ষেত্রে কি, আসলে দেখো শীর্ষবিন্দু কিন্তু ওতেই আছে, শীর্ষবিন্দু ওতে থাকলো তার যে প্রারম্ভিক রেখা সেটা আসলে কি নাই, এক অক্ষের ধনাত্মক দিকের উপরে নাই, কারণ এখানে ডিরেকশনই দেওয়া নাই। তো আমরা বলতে পারি কি, গামার কি আদর্শ অবস্থানে নেই। তো আমরা যে ডেল্টার ক্ষেত্রে দেখি, ডেল্টা আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টাও কিন্তু কি নেই, আদর্শ অবস্থানে নেই, কারণ তার শীর্ষবিন্দু ওতে আছে, কিন্তু তার প্রারম্ভিক রেখা বা প্রারম্ভিক রশ্মি কি নাই, ধনাত্মক দিকের উপরে নেই। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে আলফা বিটা গামা থিটা পাই ডেল্টা ওমেগা যাই হোক, তারা আদর্শ অবস্থানে আছে কিনা, এই জন্য যা শুধু তুমি দুইটা বৈশিষ্ট্য কি করবা, যাচাই করবা। 1 নম্বরে তাদের শীর্ষবিন্দু ওতে আছে কিনা, এবং তাদের যে প্রারম্ভিক রশ্মি সেটা এক অক্ষের ধনাত্মক দিকের উপরে অবস্থান করতেছে কিনা। জাস্ট এই দুইটা বৈশিষ্ট্য যদি মানে, তাহলেই কি তারা আদর্শ অবস্থানে থাকবে। আর এর কোনো একটা বৈশিষ্ট্য যদি তারা না মানে, তাহলে তারা কি আদর্শ অবস্থানে থাকবে না।